আচ্ছা, আমার কথা তারপর হচ্ছে স্ক্রিন সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, ফোকাস কি আপ ডাউন করতেছে না ঠিক আছে আজকে? আমরা হচ্ছে আরএসির তোমার কতটুকু পড়ছি, আমরা শুধু দুইটা হচ্ছে দেখছি যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালীগুলো দেখছি আমরা, আর অ্যাবজর্বেশন এটা দেখছি। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব আমাদের স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী। তার আগে একটু বলো যে তোমাদের বিগত যে ক্লাস আমরা নিয়েছি যতগুলা, মানে ওই সকল ক্লাসে কোনো প্রবলেম আছে তোমাদের? চলো আমরা কোশ্চেনটা একটু লিখি। হ্যাঁ, চিত্র সহ স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী। আচ্ছা, তো আমরা স্টিম জেট যে পড়বো, হ্যাঁ, তো স্টিম জেট পড়ার ক্ষেত্রে আমাদের স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতিটা কি আসলে সেটা আমাদের বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমাদের স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতি কাকে বলে, একটু ওয়েট করো, এটা মিউট মিউট মিউট। ওকে, দুই আওয়ারের জন্য মিউট করে দিই। আচ্ছা, তো স্টিম জেট রেফ্রিজারেশন এটা আসলে কি সেটা আমাদের আগে জানতে হবে। আমি যদি বলি স্টিম জেট রেফ্রিজারেশন, স্টিম জেট রেফ্রিজারেশন এটা মূলত একটা তোমার হচ্ছে বিশেষ মানে তাপ চালিত রেফ্রিজারেশন সিস্টেম। এটা একটা কি বিশেষ তাপ চালিত রেফ্রিজারেশন সিস্টেম, যেখানে আমরা রেফ্রিজারেন্ট হিসেবে পানি ব্যবহার করি। রেফ্রিজারেন্ট হিসেবে কি ব্যবহার করি? পানি ব্যবহার করি। তাহলে আমি তো লিখতে চাই, দেখো যে এটি একটি তাপ চালিত রেফ্রিজারেশন সিস্টেম বা পদ্ধতি। এটি একটি তাপ চালিত রেফ্রিজারেশন পদ্ধতি, যেখানে রেফ্রিজারেন্ট হিসেবে পানি ব্যবহার করা হয়। আচ্ছা, এটি হচ্ছে তোমার নিম্নচাপের পানির বাষ্প সৃষ্টির মাধ্যমে। এটা হচ্ছে যে পানি ব্যবহার করতেছি না আমরা, এই পানিটা হচ্ছে কি করে, এই পদ্ধতিটা হচ্ছে এটি নিম্নচাপের
নিম্ন চাপের পানির বাষ্প বাষ্প সৃষ্টির মাধ্যমে কি করে আশেপাশের পরিবেশ থেকে বা আশেপাশ থেকে তাপ শোষণ করে পরিবেশটাকে ঠান্ডা রাখে, মানে আমরা যে জায়গাটা ঠান্ডা রাখতে চাই সেই জায়গাটা ঠান্ডা রাখে। ঠিক আছে, তো তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, দেখো যে এখানে বলছে যে স্টিম জেট স্টিম। আচ্ছা, স্টিমকে হচ্ছে তোমার স্টিম মূলত তোমার হচ্ছে আমাদের বাষ্পকে, মানে স্টিমের হচ্ছে বাংলা হচ্ছে বাষ্প। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিশেষ তাপচালিত হচ্ছে রেফ্রিজারেশন পদ্ধতি, যেখানে রেফ্রিজারেন্ট হিসেবে পানি ব্যবহার করি। এবং এই পানিটা কি করে, এই পানিটা মনে করো যে পানির বাষ্প সৃষ্টির মাধ্যমে আশপাশ থেকে তাপ শোষণ করে পরিবেশটাকে ঠান্ডা করে। তাহলে বলতেছে শোষণ করে পরিবেশ ঠান্ডা করে। আচ্ছা, এতটুকু তো আমাদের ক্লিয়ার, তাই না? তো আমরা আসলে এই স্টিম জেট, আমরা হচ্ছে এর আগে পড়ছি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, তারপর হচ্ছে ভ্যাপার অ্যাবজর্বেশন পড়ছি আমরা। তো আসলে আমরা স্টিম জেটটা কি জন্য পড়বো, বা এই স্টিম জেট পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে স্টিম জেটটা আসলে আমরা পড়ে আমাদের বাস্তব লাইফে আসলে কোথায় কোথায় ব্যবহার করব, বা কোথায় কোথায় ব্যবহার হয়, এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। তো আমরা যদি এই জিনিসটা না জানি, এটা কিন্তু আমি ধরো তোমাদের এই কোশ্চেনের বাইরে বলতেছি, হ্যাঁ, যে কারণ আমি একটা জিনিস পড়বো, সেই জিনিসটা কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার হয় সেটা যদি আমি না জানি, তাহলে পড়ার পূর্ণতা পায় না। তো আমরা হচ্ছে স্টিম জেট পদ্ধতি ব্যবহার করি হচ্ছে তোমার পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তারপরে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তারপরে হচ্ছে ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে, তারপরে বিদ্যুৎ কেন্দ্রে, তারপরে হচ্ছে কি যেই জায়গা থেকে আমাদের আমরা তাপ হচ্ছে বর্জ্য হিসেবে তাপ বাইরে ফালাই দিই না, ওই সব জায়গাতে আমরা এগুলো ইউজ করতে পারি। যেমন হচ্ছে ধরো বয়লার আছে, টারবাইন আছে, তারপরে ইঞ্জিন আছে। আবার তোমার এই যে জাহাজ আছে, ধরো নৌযান বা সামুদ্রিক যে পরিবহনগুলো আছে, বড় স্কেলে ঠান্ডা পানি তৈরি করার ক্ষেত্রে আমরা স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতি ইউজ করি। তো এতটুকু সবার মোটামুটি আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন আসলে আমাদের চিত্র সহ স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতি আলোচনা করতে হবে। আমার চিত্রটা আমাদের দেখতে হবে আগে। তো আমি আরেকবার সংজ্ঞাটা বলতেছি তোমাদেরকে, দেখো যে এটি একটি তাপচালিত রেফ্রিজারেশন পদ্ধতি যেখানে রেফ্রিজারেন্ট হিসেবে পানি ব্যবহার করা হয়। এই কথাটা মাথায় রাখবা যে রেফ্রিজারেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়, পানি ব্যবহার করা হয়, এবং আমি তাপের মাধ্যমে কি করি, রেফ্রিজারেশন পদ্ধতিটাকে কন্ট্রোল করতেছি। তো এটি নিম্নচাপের পানির বাষ্প সৃষ্টি করে, মানে পানির বাষ্প এখানে ক্রিয়েট হয়, হ্যাঁ, সৃষ্টি করে আশেপাশ থেকে তাপ শোষণ করে পরিবেশ ঠান্ডা করে। তো আমরা আপাতত ধরো এইটা হচ্ছে মিশাই ফেললাম, এটা কি করতেছি, আমরা মিশাই ফেলতেছি। ঠিক আছে, এতটুকুতে কি তোমরা সবাই বুঝতে পারছো? একটু কারো কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রাইজ করো। হ্যাঁ, আচ্ছা, নাই। তো আমরা এই স্টিমটা আসলে কিভাবে তৈরি করবো, আমরা এই স্টিমটাকে তৈরি করার জন্য আমাদের বয়লার লাগবে। কি লাগবে? বয়লার। এবং এই যে আমরা ধরো আমরা একটা পানি রাখতেছি, এই পানিটা কি করব আমরা, এত লেটে সবাই জয়েন দেয় মাঝে মাঝে। আচ্ছা, তো এখন দেখো যে আমরা প্রথমত হচ্ছে আমরা যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল পড়ছিলাম, ওখানে আমরা দেখছিলাম কি আমাদের রুমটা ঠান্ডা করে কি ইভাপোরেটর। ঠিক আছে, তো আমি যদি ইভাপোরেটর চিন্তা করি, ধরো যে আমি এটা কয়েল দিছি, ঠিক আছে, এটা হচ্ছে ইভাপোরেটর আমি বললাম। তাহলে ইভাপোরেটর এখানে কি এর আশেপাশে ঠান্ডা করবে। তো এই ঠান্ডা করার জন্য আমরা এখানে যেটা ইউজ করি, এখানে তোমার একটা ফ্লাশ চেম্বার থাকে। হ্যাঁ, এখানে একটা ফ্লাশ চেম্বার থাকে। আমি চিত্রটা একটু আঁকাই নি, তারপরে তোমাদেরকে হচ্ছে খুব সুন্দরভাবে বুঝাইতেছি।
একটা পাম্প ফ্লো করে এখানে একটা পাম্প থাকে, এখানে আমরা একটা কন্ডেন্সার দিব, কন্ডেন্সার এখানে আমি হচ্ছে স্টিম তৈরি করতেছি, বয়লার। এই বয়লারের স্টিমটাকে আমি এই জায়গাতে ধরো একটা আমরা ইনজেক্টর লাগাবো। হ্যাঁ, আচ্ছা, খুব সহজভাবে আঁকাই দিই তোমাদের। এখানে একটা কুলিং টাওয়ার থাকে, কন্ডেন্সার। এই যে এই টোটাল জায়গাটাকে আমরা বলছি স্টিম জেট। ইজেক্টর বা স্টিম জেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টিম নজেল। স্টিম নজেল, ওকে। তো এইখানে আমরা পানি স্প্রে করতেছি, এটা আমরা বলছিলাম যে ফ্লাশ চেম্বার। ফ্লাশ চেম্বার যেখানে আমাদের পানি থাকে। এখানে আসতেছে মেকআপ পানি। মেকআপ পানি মোটামুটি আমি যে এতটুকু আঁকাইছি এখানে নামগুলো সবগুলোই দিছি, জাস্ট শুধু এই নামটা দেওয়া হয় না। হ্যাঁ, এটা পাম্প, এটা দিলাম 2 নম্বর পাম্প, এটা দিলাম আমরা 1 নম্বর পাম্প। আচ্ছা, এতটুকু যে আঁকাইছি এতটুকু সবাই ক্লিয়ার দেখা যাচ্ছে? বলো একটু, একজন হ্যান্ড রাইজ করে একটু বলো আমারে। হ্যাঁ রাইসুল বলো। আচ্ছা, এতটুকু আঁকাইছি মাথার উপর দিয়ে যাইতেছে নাকি? আচ্ছা, এইবার দেখো আমরা এই জিনিসগুলা দেখো, এটা হচ্ছে ইভাপোরেটর ছিল আমাদের, ইভাপোরেটর, ঠিক আছে। তো এইবার দেখো আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, আমরা জাস্ট চিত্রটা একটু বুঝাই দিই তোমাদেরকে। চিত্রটা যদি বুঝতে পারো তাহলে তুমি কার্যপ্রণালী লিখতে পারবে, কারণ এইখানে তুমি ইভাপোরেটর, এখানে আমাদের মেইন যে মানে ইয়াগুলো আছে, মেইন কম্পোনেন্টগুলো দেখো। মেইন কম্পোনেন্ট আমার হচ্ছে বেশ কয়েকটা আছে, ঠিক আছে। একটা ধরো ইভাপোরেটর, একটা হচ্ছে ইভাপোরেটর, আর একটা হচ্ছে কন্ডেন্সার, একটা হচ্ছে স্টিম জেট বা ইজেক্টর, আর একটা হচ্ছে পাম্প, এবং একটা হচ্ছে বয়লার। তো এখন তোমরা বলো আমাকে যে আমরা ইভাপোরেটরের যে কাজ সেটা আমরা কিন্তু জানি, হ্যাঁ, কন্ডেন্সারের কাজ সেটাও আমরা জানি। এই যে পাম্প, এই পাম্প যখন আমরা ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন সিস্টেম পড়ছিলাম তখন কিন্তু পাম্প দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা রেফ্রিজারেন্টটাকে ফ্লো করতেছিলাম। তো এখানে যেহেতু রেফ্রিজারেন্টে পানি ব্যবহার হয় তাহলে এখানে আমরা কি করবো, পানিটাকে ফ্লো করবো এক জায়গা থেকে আরেক জায়গাতে। তাহলে আমরা পাম্পের কার্যপ্রণালী বা পাম্পের কাজটাও আমরা জানি, কিন্তু তাহলে আমরা 1 2 3 তিনটার কার্যপ্রণালী জানি, শুধু আমাদের
বয়লারের কার্যপ্রণালীটা হচ্ছে যে বয়লার হচ্ছে আমাদের কোনো তরলকে তোমার হচ্ছে বাষ্পে বা স্টিম তৈরি করার ক্ষেত্রে আমরা পানিকে স্টিম তৈরি করার ক্ষেত্রে আমরা বয়লার ইউজ করি, ঠিক আছে। আর শুধু বাকি থাকলো কে আমাদের ইনজেক্টর বা স্টিম জেট আর স্টিম নজেল, হ্যাঁ, আর ফ্লাশ চেম্বার। তো আমরা একটু দেখো, আমি হেঁটে যাচ্ছি এখান থেকে, হ্যাঁ, তোমরা চিত্রটার দিকে তাকাবা, আমি জাস্ট শুধু তোমাদেরকে চিত্রটা কোথায় কি হইতেছে সেটা বলবো, তোমরা জাস্ট হচ্ছে সেটা মনোযোগ দিয়ে শুনবা, কেউ লেখালেখি করবা না। এবং এটা পরবর্তী আমি সুন্দরভাবে কার্যপ্রণালীটা লিখে দিব, হ্যাঁ। তো তোমরা জাস্ট শুধু বোঝো আগে। তো আমরা প্রথমে যাব বয়লারে, ঠিক আছে। এই যে বয়লার, এই বয়লারে আমাদের কি আছে, এই বয়লারে আমাদের পানি আছে। তো বয়লার থেকে আমাদের হাই প্রেসার স্টিম যখন ইজেক্টরে প্রবেশ করে, এই দেখো বয়লার থেকে আমাদের এটা হচ্ছে ইজেক্টর ছিল টোটাল, এটা হচ্ছে ইজেক্টর, হ্যাঁ। তো এখানে যখন আমাদের হাই প্রেসারের হচ্ছে কি পানি, হাই প্রেসারের স্টিম যখন আমাদের, তার আগে বলি দেখো বয়লারে আমাদের কি তৈরি করতেছে, স্টিম তৈরি করতেছে, হ্যাঁ। তাহলে এখান দিয়ে আমার এই লাইনটা কি বের হবে, স্টিম বের হবে। তো আমাদের যখন বয়লার থেকে হাই প্রেসার স্টিম যখন ইজেক্টরে প্রবেশ করে, তার মানে এই যে প্রবেশ করতেছে, এই যেখানে স্প্রে করতেছে, হ্যাঁ, এগুলো কিন্তু বাষ্প স্প্রে করতেছে। তো স্প্রে যখন করে তখন এটা হাই ভেলোসিটি জেট তৈরি হয়। তাহলে এর ভিতরে কি তৈরি হয়, হাই ভেলোসিটি জেট তৈরি হয়। এবং হাই ভেলোসিটি জেট হওয়ার কারণে এখানে যে ফ্লাশ চেম্বারের, এই যে ফ্লাশ চেম্বার এখানে, হ্যাঁ, এই ফ্লাশ চেম্বারের প্রেশার কমে যায়। এই ফ্লাশ চেম্বারটা কি হয়, প্রেশারটা কমে যায়। তাহলে এই ফ্লাশ চেম্বারে কি হবে, একটা প্রেশার থাকে আমাদের, এই প্রেশারটা কি হয়, কমে যায়। তো এই প্রেশারটা কমে গেলে কি হয় যে, এবং এই জায়গাতে তোমার এই ফ্লাশ চেম্বারের ভিতরে ভ্যাকুয়াম তৈরি হয়। কি তৈরি হয়, ভ্যাকুয়াম তৈরি হয়। তাহলে আমাদের যদি ফ্লাশ চেম্বারের প্রেশার কমে যায় এবং তোমার হচ্ছে ভ্যাকুয়াম তৈরি হয়, তাহলে দেখবা যে এর ফলে ভ্যাপারাইজেশন শুরু হয়। কি শুরু হয়, ভ্যাপারাইজেশন। এখন তোমাদের কাছে নতুন টার্ম মনে হতে পারে যে ভ্যাপারাইজেশনটা আসলে কি। ভ্যাপারাইজেশন হলো ফ্লাশ চেম্বারে যে পানি আছে সেটা যখন ভ্যাপারে কনভার্ট হওয়া শুরু হবে। তার মানে দেখো তুমি যখন বাসায়, আমি তো একটা সহজ একটা এক্সাম্পল দিই তোমাকে, যে এই যে একটা পাতিল, এখানে আমি তাপ দিচ্ছি, এই যে পানি আছে এখানে ধরো। তো আমার যখন এখানে প্রেসার যখন কমে যায়, প্রেসার কমে গেলে কি হয়, আস্তে আস্তে আমার যখন যে পাতিলের উপরে যে আস্তে আস্তে দেখো এভাবে ধোয়া উঠতে থাকে না। তো একটা সময় কি হয়, একটা সময় কি প্রথম দিকে তুমি যখন তাপ দিবা, প্রথমে যখন ইনার সাথে পানি গরম করবা, তখন কিন্তু কি এই ধোঁয়াটা ওড়ে না, কিন্তু একটা সময় যাওয়ার পর ধোঁয়াটা উঠতে থাকে। তার মানে কি, ওই যে আমার ধোঁয়া ওড়া শুরু হয়েছে, এটাকে বলি আমরা যে ভ্যাপরাইজেশন। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? কারো যদি কোশ্চেন থাকে একটু আমাকে হ্যান্ড রাইজ করো। আচ্ছা আনামুল বলো। চিত্রটা আবার একটু বলে। চিত্র, জি ভাই। দেখো এইটা হচ্ছে আমাদের তোমার সবচেয়ে সহজ চিত্র, এটা বোঝা গেছে। আমি এই পার্টটাকে বলতেছি ইনজেক্টর বা স্টিম জেট। তোমার তুমি কোথায় আছো বলো তো একটু, তোমার আশেপাশে প্রচুর নয়েজ হইতেছে। তুমি ক্লাসের সময় বাজারে কেন ভাই? মাইক অফ রাখো। এই যে ধরো এটা হচ্ছে আমার ইনজেক্টর বা স্টিম জেট, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, আর এটা হচ্ছে ফ্লাশ চেম্বার, যে ফ্লাশ চেম্বারের ভিতরে আমাদের পানি থাকে। তো পানি থাকে এবং এই যে পানিটাকে আমি পাম্পের মাধ্যমে ইভাপোরেটরে নিয়ে যাই। তো ইভাপোরেটরে নিয়ে যায় এবং এখানে আমাদের কন্ট্রোল ভলিউম থাকে। আমরা কন্ট্রোল ভলিউম হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন থেকে আলোচনা করছিলাম। কন্ট্রোল ভলিউম বলতে ধরো আমি এই রুমটা এখন ঠান্ডা করবো, তার মানে এই রুমটাই হচ্ছে আমাদের কন্ট্রোল ভলিউম, ঠিক আছে। আমি একটা আপেল নিলাম হাতে, আমি আপেলটাকে ঠান্ডা করবো, তাহলে এই কন্ট্রোল ভলিউম হচ্ছে কি, আমি যে জিনিসটাকে ঠান্ডা করছি সেটাকে বোঝায় মূলত। তো আমি ইভাপোরেটর এই আশেপাশের পরিবেশটা ঠান্ডা করবো, তো আমি এখান থেকে এই যে কম তাপমাত্রার পানিটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর এই জায়গা থেকে তাপ শোষণ করে ফ্লাশ চেম্বারের মাধ্যমে এখানে মনে করো স্প্রে করবে, এখানে স্প্রে করবে, ঠিক আছে। এবং এখানে যে স্টিমটা আসতেছে আমার ইনজেক্টরের ভেতরে, এই স্টিমটা হচ্ছে কোথা থেকে পাচ্ছি, আমি বয়লারে আমি পানি দিচ্ছি, বয়লার থেকে পানি ফুটতেছে, দেন হচ্ছে ইনজেক্টরের মাধ্যমে আমি স্টিম নজলের মাধ্যমে আমি ইনজেক্টরের ভিতরে স্প্রে করতেছি।
এবং স্প্রে করার ফলে এই যে স্প্রে করতেছি আমি, তাহলে ভ্যাপারাইজেশন আমি যতটুকু, এবার তুমি দেখো স্প্রে করার ফলে এখানে আমার ভ্যাপার তৈরি হচ্ছে। তো ভ্যাপারটাকে তো আমার কি করতে হয়, আবার তরলে কনভার্ট করতে হবে। আর এই তরলে কনভার্ট করার জন্য আমার কনডেন্সারে যাইতে হবে। তো আমি এই ভ্যাপারটাকে কনডেন্সারে নিয়ে আসতেছি, এবং কনডেন্সারে আমি তরলটা যখন নামতেছে কনডেন্সারে এখান দিয়ে কনডেন্সারে, তখন আমি এখানে তোমার বাতাসের মাধ্যমে ঠান্ডা করতে পারি অথবা কুলিং টাওয়ারের মাধ্যমে ঠান্ডা করতে পারি। কুলিং টাওয়ার বলতে কি, তাহলে এখানে আমি যদি দিই যে কোল্ড ওয়াটার, আমি যদি বলি যে কোল্ড ওয়াটার CW ইন, আর এখানে আমার কি হট ওয়াটার বের হবে, তাহলে কারণ আমি যখন এখানে ঠান্ডা পানি দিব তখন এই যে আমার যখন আমাদের টিউবের ভিতরে যখন ঠান্ডা পানি প্রবেশ করবে, দেন যখন এখানে যখন সার্কুলেট হয়ে যখন এই পাশ দিয়ে বের হবে, তখন আমার যে কনডেন্সার এখানে বাষ্পটা আসবে, বাষ্পটা থেকে কি করবে, তাপটা গ্রহণ করবে এই ঠান্ডা পানিটা, এবং এই বাষ্পটা কি হবে, এই বাষ্পটা তোমার সুন্দরভাবে কি হবে, বাষ্প থেকে লিকুইডে কনভার্ট হবে। বোঝা গেছে? আনামুল বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তা আরেকবার রিপিট করতেছি, হ্যাঁ মাইক অফ রাখো, আমি আরেকবার রিপিট করতেছি সবাই। আমি যখন যেই কম্পোনেন্টের কথা বলবো তখন সেই কম্পোনেন্টে তোমাদের চোখ থাকবে। ওকে, দেখো বলতেছি, বয়লার থেকে আমরা হাই প্রেসার স্টিম যখন ইনজেক্টরে প্রবেশ করে তখন এটা হাই ভেলোসিটি জেট তৈরি করে। তাহলে এই জায়গাতে যখন প্রবেশ করবে তখন এখানে আমার হাই ভেলোসিটি জেট কি হবে, জেট তৈরি হবে। এবং হাই ভেলোসিটি জেট হওয়ার কারণে এই যে ফ্লাশ চেম্বারে, ধরো আমি এগুলা কিছুই নাই, জাস্ট শুধু এই এতটুকু জায়গা আছে, আমার শুধু এতটুকু জায়গা আছে, এখানে আমার নিম্নচাপের ধরো নর্মাল পানি রাখছি আমি, এখন নর্মাল পানি রাখতেছো, যখন আমার এই প্রক্রিয়া যখন তোমার হচ্ছে শুরু হবে তখন এখানে চিল্ড ওয়াটার থাকবে, চিল্ড ওয়াটার। হ্যাঁ, তো এখন দেখো এখানে আমার পানি আছে, তার মানে পানিটাকে এখান দিয়ে যখন ফ্লো করবো, পানিটার টেম্পারেচার কম আমার, তো পানির যখন টেম্পারেচার কম থাকবে তখন আমি পাম্পের মাধ্যমে যখন ইভাপোরেটরে পাঠাবো তখন এই জায়গাটা আমার ধরো টেম্পারেচার বেশি, এই জায়গার কি টেম্পারেচারটা বেশি থাকে, এই জায়গা তাপমাত্রাটা, তাহলে আমার এই পানিটা এখান থেকে কি তাপ গ্রহণ করে কি হবে, তাপমাত্রা বাড়বে, এবং আমার এখানে যখন ফ্লো হবে, এখান থেকে যখন ফ্লো হবে তখন কি আমার এই জায়গার চাইতে এই জায়গার তাপমাত্রা বেশি, তাহলে আমার এখন স্প্রে করবে, তখন এই জায়গাটা যে পানিটা স্প্রে করবে এই পানিটা আমার কি হবে কিছুটা অংশ ভ্যাপার থাকবে, পুরোটা ভ্যাপার থাকবে না, কিছু অংশ ভ্যাপার থাকবে, এবং এই ভ্যাপারটা কি হবে, এই যে এই ভ্যাপারটা এখান থেকে উঠে যাবে, উপরে উঠতে থাকবে। এবং যখন আমরা এই যে বয়লার থেকে যখন স্টিমটা এখানে স্প্রে করব, স্প্রে করার ফলে আমাদের এইখানে একটা এই ফ্লাশ চেম্বারের ভিতরে আমার একটা ভ্যাকুয়াম প্রেশার তৈরি হবে, বা অনেক কম প্রেশারের মানে প্রেশার তৈরি হবে, যার ফলে কি হবে, এই যে আমাদের তরল এই পানি আছে, এই পানিটা কি আরও কিছু স্টিম হয়ে এখান দিয়ে উপরে উঠে যাবে, এবং উঠার পরে দেখো এখানে আস্তে আস্তে এখানে আমার একটা নির্দিষ্ট পরিমাণে ধরো ভ্যাপার বা স্টিম এই জায়গাটা আছে, দেন যখন এই জায়গাটা ভ্যাপারটা যখন প্রবেশ করবে, দেখো এইখানে দেখো আমার এই নজলটা কিন্তু চিকন হয়ে গেছে। তাহলে একটা জিনিস দেখো, আমরা ভ্যাপার কম্প্রেশনে পড়ছিলাম, আমরা এরকম কম্প্রেসার পড়ছিলাম, আমরা বড় দিক দিয়ে হচ্ছে বাতাস দিচ্ছিলাম বা রেফ্রিজারেন্ট দিচ্ছিলাম, আস্তে আস্তে কি কম্প্রেসড করতেছিল, তো কি কম্প্রেস যখন করে আয়তন কমতে থাকে না, কমতে থাকে। তাহলে এখন আমারে বলো তোমরা একটু, যে এই যে আমার যখন এই জায়গাতে যখন আস্তে আস্তে আসতেছিল, ধরো এটা আমি আরেকটু বড় করে দিলাম তোমাদের জন্য, তাহলে এখন দেখো আমার যখন এখান দিয়ে স্টিমটা প্রবেশ করবে তখন আমার এখানে কি আয়তন কমতেছে, তাহলে এখন এখানে যখন আয়তন কমবে তখন এটা আমাকে কম্প্রেস করতেছি না আমি এখানে, তাহলে ওখানে কম্প্রেসার ব্যবহার করছিলাম, বাট এখানে কি এখানে কম্প্রেসার হিসেবে কি এটা কাজ করতেছে। এতটুকু সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন আছে এ পর্যন্ত? থাকলে একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা, এবার দেখো এখান থেকে কম্প্রেসড হয়ে যে ভ্যাপারটা বের হবে, এই ভ্যাপারটা আমার এই লাইনের পাইপের মাধ্যম দিয়ে আমাদের কন্ডেন্সারে আসবে। তা আমি কন্ডেন্সারে যদি আমি কুলিং ওয়াটার না লাগায়া যদি কন্ডেন্সারটা আমি যদি ধরো বাতাস দিই, তাহলে বাতাস যদি ফ্লো হয় এই পাশ দিয়া, তাহলে দেখো এখানে ভ্যাপার থাকবে, তো ভ্যাপার থাকলে যখন আমাদের বাতাস যখন গায়ে লাগবে তখন কি হয়, এটা শীতল হবে, এবং শীতল হওয়ার ফলে আমাদের এই যে ভ্যাপার রেফ্রিজারেন্টটা এটা কি হবে আমাদের, এটা হচ্ছে লিকুইডে কনভার্ট হবে, লিকুইডে কনভার্ট হয়ে আবার পাম্পের মাধ্যমে চলে আসবে।
আমি এটা বাতাস দিয়েও ঠান্ডা করতে পারি, আমি কুলিং টাওয়ার অর্থাৎ পানি দিয়েও আমি ঠান্ডা করতে পারি। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে বলো। আচ্ছা, এখান থেকে যে পানিটা নামবে, এখন দেখো এখান ফ্লাশ চেম্বার থেকে আমার যে পানিটা মনে করো বাষ্প হয়ে যাচ্ছে, এই বাষ্পটা যখন হয়ে যাবে তখন এখানে নির্দিষ্ট পরিমাণের এখানে পানি দেখা লাগবে আমার। তো আমার যখন নির্দিষ্ট পরিমাণে পানি যদি রাখি, আমার যদি ভ্যাপার হতেই থাকে পানি কমতে থাকবে। তো এই যে কনডেন্সার দিয়ে যে পানিটা বের হবে আমার, এই পানিটা পাম্পের মাধ্যমে কিছু পানি বয়লারে আবার চলে যাবে, আবার কিছু পানি এখান থেকে যে পানির লেয়ারটা কমতেছে আমার, এই লেয়ারটাকে বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ লেয়ারে রাখার জন্য আমার এখান দিয়ে আবার মেকআপ পানিটা আমার ফ্লাশ চেম্বারে চলে যাবে। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে? একটু বলো, হ্যান্ড রাইজ করো কোশ্চেন থাকলে। হ্যাঁ সুদীপ্ত বলো। কন্ডেন্সারের কুলিং টাওয়ারটা একটু বুঝাই দেন। আচ্ছা, ধরো আমরা বাড়ির ছাদের উপর, এটা ধরো ছাদ, হ্যাঁ, বাড়ির ছাদে আমরা এরকম বড় একটা ফ্যান লাগায় রাখি না? দেখবা যে এসি যে বাসায় আছে, বাসায় বাড়ির ছাদে একটা ফ্যান থাকে, তো এটা আমরা কন্ডেন্সার বলছিলাম মূলত। হ্যাঁ, তো যখন ফ্যানটা যখন ঘুরতে থাকে দেখবা যে গরম একটা হাওয়া বের হয়, তো গরম হাওয়া বের হয় এবং বাতাসের যে আমাদের আশেপাশে যে ঠান্ডা হাওয়াটা আছে এটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, ওই রেফ্রিজারেন্টটা কী করে ঠান্ডা করে। কিন্তু আমার তো এখানে ধরো যে বাতাসের অপশন নাই সাপোজ, তো বাতাসের অপশন না থাকলে আমার তো এই রেফ্রিজারেন্টকে আমার কী করতে হবে, বাষ্পকে আমার কি তরলে কনভার্ট করতে হবে, কারণ কন্ডেন্সারের কাজই হচ্ছে কি বাষ্প রেফ্রিজারেন্টকে কি তরলে কনভার্ট করা। তাহলে আমি এটা যখন আমার বাতাসের কোনো যাওয়ার অপশন থাকবে না, তখন আমরা এটা আসলে কীভাবে করব। তো তুমি দেখো আমার বাতাস নাই, আমি দুটো টিউব নিলাম সাপোজ, এখান দিয়ে আমাদের 30 সেন্টিগ্রেডের হট ওয়াটার, মানে এখানে তোমার বাষ্প আসছে, ধরো এখানে আমাদের স্টিম দিচ্ছে, আর আমি এই পাশ দিয়ে অথবা এই পাশ দিয়ে আমি যদি ওয়াটার দিই, ঠান্ডা পানি, তাহলে এর টেম্পারেচার বেশি থাকবে, এর টেম্পারেচার বেশি, এর তাপমাত্রা বেশি, এবং এর তাপমাত্রা কি হবে, কম। তো তাপমাত্রা যদি মনে করো পানির কম থাকে, তাহলে এই যে স্টিমটা মনে করো যখন এর ঢুকবে এবং এটা যখন এই পাশ দিয়ে আসবে, তখন আমার স্টিম থেকে তাপ কি আমি পানির তাপ গ্রহণ করে পানি গরম হবে না? একটু বলো আমাকে সুদীপ্ত। তো পানি গরম হবে, যেমন ধরো আমরা এখন শীতের সময় যখন গোসল করতে যাই, তখন হচ্ছে আমরা পানি গরম করি আগে। তো গরম পানি আমি যখন ঠান্ডা পানিতে মিশাই, তখন হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারে চলে আসে না, দুইটা পানি একসাথে মিক্সচার হয়ে ঠান্ডা পানিটা কিছুটা গরম হয় এবং গরম পানিটা কিছু ঠান্ডা হয়। তো ঠিক এভাবেই যখন স্টিম চালনা করবো আমি এবং এখানে আমি ঠান্ডা পানি দিব, তখন আমার কি হবে, এই স্টিম থেকে কিছু মনে করা হচ্ছে তাপ ছেড়ে দেবে এবং এই ওয়াটার কিছু তাপ গ্রহণ করবে, দেন হচ্ছে ওয়াটারের তাপমাত্রা বাড়বে এবং স্টিমটা কি হবে, ফেজটা কনভার্ট করে ফেলবে। এটা এই জন্য কুলিং টাওয়ার। তার মানে আমাদের যেখানে বাতাস আমি দেওয়ার, কন্ডেন্সারে বাতাস দেওয়ার জায়গা নাই, সেখানে আমরা কন্ডেন্সারে কুলিং টাওয়ার ইউজ করি। এতটুকু ক্লিয়ার হয়েছে তোমার সুদীপ্ত? জি ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, তোমাদের সবার জন্য একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, আমার একটু বলো যে পৃথিবীর পৃষ্ঠে, মানে আমরা এখন যে সমতলে বসবাস করি, এই সমতলে হচ্ছে রান্না করা সহজ না পাহাড়ের চূড়ায় রান্না করা সহজ? কে বলতে পারবা? বলতে পারলে একটু হ্যান্ড রাইজ করো। হ্যাঁ বলো সোহান। সোহান মাইক অফ করে, মাইক অন করে বলো, সমস্যা নেই। আচ্ছা, ভুল ওর নেট লিভ হয়ে গেল কে? আচ্ছা, আমাদের কিন্তু, হ্যাঁ সোহান বলো। ভাইয়া হ্যাঁ বলো। আকাশের উপরে, এই পাহাড়ের উপরে আকাশের না।
পাহাড়ের উপরে বাষ্প বেশি থাকে। আচ্ছা আর আমরা যেখানে থাকি সেখানে বাষ্প কম থাকে, কারণ পাহাড়ের উপরে বাষ্প বেশি থাকায় আমরা মানুষ যদি মানে মহাকাশে যায় তখন মানুষ বাতাসে উঠতে থাকে। আচ্ছা, তুমি মাইক অফ করো। হ্যাঁ, আমি তোমাদের একটা কার্ভ দেখাই। হ্যাঁ, আমরা হচ্ছে তোমাদের এটা হচ্ছে অফ টপিক, তবে ইন ফিউচারে লাগবে তোমাদের অনেক বেশি। আমরা যখন তৃতীয় অধ্যায় পড়তে যাবো তখনই লাগবে। ধরো এটা হচ্ছে হিট, আমার এক্স অ্যাক্সিসে এটা হচ্ছে 0 পয়েন্ট। আমি এখান থেকে যত এদিকে যাব আমার হিট তত বাড়বে, এ পাশে যত যাব আমার টেম্পারেচার তত বাড়বে। টি দিলাম। হ্যাঁ, তো দেখবা যে আমি পানি যখন গরম করতেছি তখন আমার হিট যখন বাড়াইতেছে আস্তে আস্তে টেম্পারেচার বাড়তেছে, হিট বাড়াইতেছে টেম্পারেচার বাড়তেছে। তো ধরো এই পর্যন্ত আমাদের হিট বাড়াইছে আমি, টেম্পারেচারও বাড়তেছে। একটা সময় যাওয়ার পরে আমাদের হিট বাড়ছে কিন্তু টেম্পারেচার বাড়তেছে না, তখন স্ট্রেট লাইন চলে যাচ্ছে, টেম্পারেচার বাড়তেছে না। এবং একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আবার আমি যখন হিট বাড়াইতেছি তখন টেম্পারেচার আবার ইনক্রিজ হইতেছে। এই যে এখানে এতটুকু জায়গাকে বলা হয় সেন্সেবল হিটিং, বা এটাকেও বলা হয় সেন্সেবল হিটিং। আর এই যে এই লাইনটা দেখতেছো এটা হচ্ছে ল্যাটিন হিট। আমরা যখন বলছিলাম দেখো ভ্যাপার কম্প্রেশন রিফ্রিজারেশন সাইকেলে বলছিলাম না ফেজ পরিবর্তন করে, তো ফেজ পরিবর্তন ঠিক এই যে এই জায়গাটাতে ফেজ পরিবর্তন হয়। তার মানে আমি যদি পানিকে গরম করতে থাকি, পানিটা একটা সময় গরম হইতে 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 এই জায়গাতে আসার পরে আর সে টেম্পারেচার বাড়ে না, সে কি হয় তখন পানি থেকে ভ্যাপারে কনভার্ট হওয়া শুরু হয়, ভ্যাপারে কনভার্ট হওয়া শুরু হয়। তুমি তাও এই যে রান্না করার সময় দেখবা, তুমি যখন ওয়াটার হিটারে যখন পানি গরম করবা দেখবা যে প্রথম দিকে কিন্তু আমাদের বাষ্প উড়ে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে দেখবা যে বাষ্প উড়া শুরু হয়। তো বাষ্প যখন উড়া শুরু হয় তখন হচ্ছে ওইটাকে বলা হয় বয়েলিং পয়েন্ট, ওটাকে বলা হয় বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট, এই বয়েলিং পয়েন্টটা নির্ভর করে হচ্ছে প্রেশারের উপর, চাপের উপরে। তো আমি যখন পাহাড়ে যাব, পাহাড়ের উচ্চতায় যখন উঠবো আমি, আমার এখানে যে প্রেশার পাহাড়ের উচ্চতায় তার চেয়ে প্রেশার কম, তার প্রেশার কম। আমি বয়েলিং পয়েন্টকে বিপি দিলাম। হ্যাঁ, বিপি, এই বিপিটা সবসময় প্রেশারের সমানুপাতিক, প্রেশারের সমানুপাতিক। তার মানে আমি যখন প্রেশার বাড়াবো, যখন প্রেশার বেশি হবে তখন বয়েলিং টেম্পারেচার বেশি হবে। তো পানির ক্ষেত্রে বয়েলিং টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রি, 100 ডিগ্রির পরে কিন্তু পানি ভ্যাপার হওয়া শুরু হয়, পানি ভ্যাপার হওয়া শুরু হয়। তাহলে আমি যদি ধরো বলি যে এটা হচ্ছে দিলাম সাপোজ 1 বার, তো একবার চাপে আমার বা অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে এই প্রেশারে হচ্ছে আমাদের বয়েলিং পয়েন্ট 100 সেন্টিগ্রেড। তো আমার যত প্রেশার কমবে বয়েলিং পয়েন্ট তত কমতে থাকবে। তার মানে একটা সময় যাওয়ার পরে ধরো, এবার আমি তোমাদের যে বইয়ের কার্যপ্রণালী আছে আমি সেটা তোমাদেরকে বলতে এসেছি। দেখো হ্যাঁ, যদি কোনো সারফেস ওয়াটারের চাপ বায়ুমণ্ডলের নিচে 0.14 বারে কমিয়ে আনা হয় তাহলে তার স্ফুটনাঙ্ক হবে 12 সেন্টিগ্রেড। তার মানে দেখো বলতেছে প্রেশার, এই প্রেশারটা যদি 0.14 বার এ কমিয়ে আনা হয় তাহলে স্ফুটনাঙ্ক মানে বয়েলিং পয়েন্ট হবে 12 ডিগ্রি। তার মানে দেখো আমি যখন প্রেশার অ্যাটমসফেরিক প্রেশার 1 বার যখন বলছিলাম তখন আমার বয়েলিং পয়েন্ট ছিল কত, 100 সেন্টিগ্রেড। তার মানে যখন আমার প্রেশার 1 বার তখন আমার 100 সেন্টিগ্রেড তাপমাত্রার পরে পানি বাষ্প হইতেছিল। যখন প্রেশার আমার 0.14 বার তখন আমার 12 সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি কি হচ্ছে, বয়েলিং হওয়া শুরু হইতেছে, বাষ্প হওয়া শুরু হচ্ছে। তার মানে কি দেখো, প্রেশার যখন কমতেছে তখন কি হইতেছে, আমাদের প্রেশার কমলে খুব কম তাপমাত্রায় আমরা কি বাষ্প তৈরি করতে পারতেছি। তাহলে এইখানে ফার্স্ট চেম্বার যখন ভ্যাকুয়াম তৈরি হবে বা শূন্য চাপ তৈরি হবে, তার মানে এই যে প্রেশার, এই প্রেশারটা যখন একবারে কম হবে তখন কি এই যে পানি আছে এই পানিটাও কি কম তাপমাত্রায় তখন বাষ্প হওয়া শুরু হবে। বুঝতে পারছো এবার? তাহলে এবার আমি বলি তোমাদের, দেখো যে কোশ্চেনটা করছিলাম যে আমাদের এই যে আমরা সমতলে আছে, এই সমতলে প্রেশার কিন্তু বেশি এবং পাহাড়ে প্রেশার কম। তাহলে এবার বলো যে আমার এই যে এখানে আমি সমতলে আমার হচ্ছে টেম্পারেচারটা বেশি হবে, তার মানে আমি যেই পানি দিয়ে কিছু ধরো রান্না করবো আর কি, সাপোজ আমি যেই পানি দিয়ে আমি সমতলে ভাত রান্না করতে পারবো, আমি যখন হচ্ছে পাহাড়ের উপরে যাব তখন আমাকে ওখানে পানির পরিমাণ বেশি দেওয়া লাগবে, কারণ ওখানে আমার দ্রুত ওই টেম্পারেচার উঠার আগে কিন্তু বাষ্প হওয়া শুরু হবে। বোঝা গেছে?
এবার আমাকে বলো যে এই চিত্র যে আঁকছিলাম আমি, এই চিত্র যে আসলে কার্যপ্রণালী, আমি যে তোমাকে এখনো জাস্ট চিত্রটা সম্পর্কে শুধু ব্রিফ করছি, এর কার্যপ্রণালীগুলো কিন্তু এখন আমি তোমাকে লিখে দিই নাই, ঠিক আছে? তো এতটুকু যে আমি ব্রিফ করছি, যতটুকু এই ব্রিফ করার ভিতরে কোথাও কোনো সমস্যা আছে কারো? এতটুকু সবাই ক্লিয়ার হয়েছো? আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আমি এটা এবার মিশাই ফেললাম। হ্যাঁ, আমি জাস্ট শুধু তোমাদেরকে একটু বলে দিই যে এই যে ইভাপোরেটর কি করতেছিল আমাদের? ইভাপোরেটরের মধ্যে কিন্তু কি আসতেছিল? পানি রেফ্রিজারেন্ট হিসেবে থাকতেছিল। হ্যাঁ, তো রেফ্রিজারেন্ট হিসেবে কে পানি আসতেছিল, এবং স্টিম জেটের মাধ্যমে কম চাপের কারণে, পানির বয়লিং পয়েন্ট কমে যায়। মানে স্টিম জেটের ভিতরে যখন পানি আমার চাপ কম থাকে তখন কি হয়, এই যে পানিটা আমার, এই পানিটার কি বয়লিং পয়েন্ট কমে যায় এবং এটি বাষ্পে রূপান্তরিত হয়, তাহলে আমি যদি সেই বিষয়গুলো লিখি, কার্যপ্রণালীটা যদি আমি লিখি, হ্যাঁ, তাহলে দেখো কি হয় আমাদের। তাহলে কার্যপ্রণালীকে বয়লার, ইজেক্টর বা হচ্ছে স্টিম জেট, ইভাপোরেটর, কন্ডেন্সার, পাম্প, এই কয়টার বিষয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমাদের কার্যপ্রণালীটা হয়ে যাবে এই চিত্রটা দেওয়ার পরে। বোঝা গেছে? তাহলে আমরা কার্যপ্রণালী যদি বলতে যাই, আমরা সর্বপ্রথমে যাব বয়লারের কাছে। কিসে যাব? বয়লার। তো বয়লারে আমাদের কি করে, একজন একটু বলো তো, হ্যান্ড রাইজ করে, কে পারবা? আমরা বয়লারের সাহায্যে পানিকে বাষ্পে মানে স্টিমে পরিণত করি। বয়লার কিন্তু সামনে আরো লাগবে, বুঝছো? যখন হচ্ছে তুমি হচ্ছে পড়বা, বিভিন্ন তোমার থার্মোডাইনামিক্স আর কিছু চ্যাপ্টার থাকবে, ওখানে তুমি পড়বা, তখন হচ্ছে বয়লার কিন্তু লাগবে। ওকে, এখন বয়লারের পরে আমরা কি বলছিলাম, যে বয়লারের পরে আমরা কোথায় যাচ্ছিলাম? বয়লারের থেকে আমরা যাচ্ছিলাম ইনজেক্টর বা স্টিম জেটে। তাহলে আমি যদি বলি, এটা ক নাম্বার দিলাম, ধরো এটা 6 নাম্বার। হ্যাঁ, ইজেক্টর বা স্টিম জেট। আচ্ছা বলো তো আমাকে একটু, স্টিম জেটে কি করতেছিল? স্টিম জেটে আমাদেরকে ইজেক্টরে উচ্চচাপের স্টিম ব্যবহার করে ইভাপোরেটরের অভ্যন্তরে চাপ কমায়। তাহলে আমি বলতে পারি কি, যে ইজেক্টর থেকে আসা, ধরো ইজেক্টর উচ্চচাপের স্টিম, ইভাপোরেটর স্টিম কি করতেছিল? ইজেক্টর উচ্চচাপের স্টিম ব্যবহার করে ইভাপোরেটরের অভ্যন্তরে চাপ কমাইতেছিল। স্টিম ব্যবহার করে ইভাপোরেটর এর চাপ কমিয়ে ফেলে। ঠিক আছে, তো এতটুকু ক্লিয়ার সবার? কারো এই জায়গা পর্যন্ত কোনো কোশ্চেন আছে? থাকলে হ্যান্ড রাইজ করো। আচ্ছা, তারপরে ইজেক্টর কি করতেছিল? এই যে আমার চাপ কমিয়ে ফেলার ফলে কি হয়, একটা আমাদের হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার তৈরি হচ্ছিল, বা তোমার শূন্য চাপ তৈরি হচ্ছিল, যা পানিকে কি সহজেই বাষ্পে পরিণত করতে সাহায্য করছিল। তার মানে আমি লিখতে পারি না যে এটি একটি ফলে
ভ্যাকুয়াম প্রেসার, শূন্য চাপ সৃষ্টি হয় যেন ফেলে এটি একটি শূন্য চাপ সৃষ্টি করে। তো দেখো চিত্রটা কি মাথায় চোখের সামনে ভাসতেছে? ওই চিত্র যেটা দেখাইছিলাম যে ওখানে দেখো একটা শূন্য চাপ সৃষ্টি করে, যা পানিকে সহজে কি করে, বাষ্পে পরিণত হতে সাহায্য করে। তাহলে কি বলছিস, সৃষ্টি করে যা পানিকে দ্রুত বা সহজেই বাষ্প হতে সাহায্য করে। তাহলে দেখো আমাদের দুইটা কাজ কিন্তু হয়ে গেছে, বয়লার এবং ইজেক্টরের কিন্তু বা স্টিনজেটের কার্যপ্রণালী আমাদের শেষ। ঠিক আছে, এতটুকুতে কার কোনো কোশ্চিন আছে? কার কোশ্চিন থাকলে একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা, আশা করি নাই, তার মানে মিশাই ফেললাম। হ্যাঁ, এখন আমার বলো ইজেক্টর থেকে আমাদের কি পানিটা আমরা বাষ্পটাকে কন্ডেন্সারে পাঠাইতেছিলাম না, তাহলে আমরা কন্ডেন্সার লিখবো। হ্যাঁ, কন্ডেন্সার কি করতেছিল বলতো, ইজেক্টর থেকে যে আমাদের বাষ্প আসতেছিল এটাকে কিসে, লিকুইডে কনভার্ট করতেছিল না? তাহলে আমরা বলতে পারি না আমরা যে ইজেক্টর থেকে আসা বাষ্পকে কন্ডেন্সারে নিয়ে যাওয়া হয়। ধরো 1 নম্বর দিলাম আমরা, আচ্ছা 1 নম্বর তো দরকার নেই, ইজেক্টর হতে বাষ্পকে কন্ডেন্সারে নিয়ে যাওয়া হয়। এবার নিয়ে যেয়ে কি করি আমরা বলো তো একটু, নিয়ে যে আমরা কন্ডেন্সারে ঠান্ডা পানি বা বাতাস, ওই যে কুলিং টাওয়ারে পানি বা বাতাস দিয়ে আমরা কি করতেছিলাম, বাষ্পকে তরলে পরিণত করা হয়, নিয়ে যাওয়া হয় এবং কন্ডেন্সারের মাধ্যমে বাষ্পকে বা বাষ্প রেফ্রিজারেন্টকে বাতাস বা পানির সাহায্যে ঠান্ডা করে তরলে পরিণত করা হয়। এবার দেখো এই তরলটাকে আমরা পাম্পের মাধ্যমে কোথায় দিচ্ছিলাম, পাম্পের মাধ্যমে আমরা দুইটা জায়গায় দিচ্ছিলাম, একটা হচ্ছে বয়লারে নিয়ে যাচ্ছিলাম, আর একটা কোথায় নিয়ে যাচ্ছিলাম, মেকআপ পানি হিসেবে বা মেকআপ ওয়াটার হিসেবে আমরা ফ্লাশ চেম্বারে দিচ্ছিলাম। তাহলে আমরা বলতে পারি না এখানে যে তরল পানিকে পুনরায় ফ্লাশ চেম্বার ও বয়লারে পাঠানোর জন্য পাম্প ব্যবহার করা হয়। তাহলে পাম্পের কি কাজ লিখতেছিলাম আমরা, যে তরল পানিকে পুনরায় ইভাপোরেটর এবং বয়লারে পাঠানোর কাজে ব্যবহৃত হয়। এবার দেখো আমরা বয়লার করে ফেলছি, বয়লার থেকে আমরা কোথায় পাঠাচ্ছিলাম, স্টিমটাকে ইজেক্টরে। তো ইজেক্টরে পড়া শেষ আমাদের, ইজেক্টর থেকে আমরা কোথায় পাঠাচ্ছিলাম, পানিটাকে কন্ডেন্সারে। তাহলে কন্ডেন্সারও শেষ আমাদের, এই কন্ডেন্সার থেকে লিকুইডে কনভার্ট করার পরে আমরা কোথায় পাঠাচ্ছিলাম, ইভাপোরেটরে এবং বয়লারে পাঠাচ্ছিলাম। কার মাধ্যমে, পাম্পের মাধ্যমে। পাম্প পড়া শেষ,
পাম্পের কার্যপ্রণালীও শেষ। তাহলে বাকি থাকে কে? ইভাপোরেটর। ইভাপোরেটর বাকি থাকে না? তো ইভাপোরেটরে আমাদের কি করছিলাম ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে, মনে পড়ে? ইভাপোরেটরের কাজ কি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে? কেউ বলতে পারবা একটু আমাকে? কারো মনে আছে? হ্যাঁ সুদীপ্ত বলো। পানিকে বাষ্পে পরিণত করে। আচ্ছা, পানি না, রেফ্রিজারেন্টকে বাষ্পে পরিণত করে। তো এখানে যেহেতু রেফ্রিজারেন্ট হিসেবে পানি ব্যবহার করছি, তার মানে পানিকে আমরা কি করব? বাষ্পে পরিণত করব। এবং হ্যাঁ, এবং সেটা কিভাবে? আমাদের যে কন্ট্রোল ভলিউমটা ঠান্ডা করব সেই জায়গা থেকে তাপ শোষণ করে, তাই না? যাক, এত সুন্দর মনে আছে তোমার। আচ্ছা, তাহলে দেখো ইভাপোরেটরের মধ্যে পানি রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখানে একটু স্পেসিফিক লিখে দেব যে ইভাপোরেটরের মধ্যে, ইভাপোরেটর এর মধ্যে পানি রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এবং সুদীপ্ত যেটা বলছে একটু আগে যে আমরা পানিকে বাষ্পে পরিণত করব, তাহলে দেখো এখানে আমি আরেকটু যোগ করব, ওই কথাটা থাকবে আমাদের, তার সাথে একটু সুন্দর করার জন্য যোগ করব যে এখানে স্টিম জেটের মাধ্যমে কম চাপের কারণে, স্টিম জেটের মাধ্যমে, তাহলে বলতেছি কি আমরা স্টিম জেটের মাধ্যমে কম চাপের কারণে আমাদের ফ্লাশ চেম্বারের বয়লিং পয়েন্ট কমে যাচ্ছিল না, কারণে কি হচ্ছিল? আমাদের বয়লিং পয়েন্ট কমে যায়, কারণে বয়লিং পয়েন্ট কমে যায়, যার ফলে কি হয়? যার ফলে দ্রুত বাষ্পে কনভার্ট হয়, যার ফলে দ্রুত বাষ্পে রূপান্তরিত হয়। এবং রেফ্রিজারেন্ট দ্রুত বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হয় এবং বাষ্পে পরিণত হওয়ার সাথে সাথে কি করার একটা, বাষ্পে পরিণত হওয়ার সাথে সাথে বাষ্পভবনের সময়, যখন এই যে বাষ্পটা কনভার্ট হইতেছে আমার, তখন কি হয়? বাষ্পীয় ভবনের সময় পানির আশেপাশে, বাষ্পীভবনের সময় পানি কি করে? পানির আশেপাশ থেকে তাপ শোষণ করে। তাহলে এই বাষ্পীয় ভবনের সময় বা ভ্যাপোরাইজেশনের সময়, বাষ্পীয় ভবনের সময় পানি মানে কি? রেফ্রিজারেন্ট হিসেবে পানি ব্যবহার করতেছি, তার মানে পানি আশপাশ থেকে কি করে? পানি আশেপাশ থেকে তাপ গ্রহণ করে বা তাপ শোষণ করে, যা পরিবেশ ঠান্ডা করে। এটাই ছিল আমাদের কার্যপ্রণালী। এতটুকু যে পড়াইছি, এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলো। সবাই বুঝছো? আনামুল বুঝছো তুমি? জি ভাই। আচ্ছা, যেগুলা কনফিউশন আছে সেগুলো তোমরা যখন আরেকবার এটা ভিডিওটা রেকর্ডিং দেখবা, তারপরে যখন হচ্ছে নোট করবা, তখন কি যেগুলা কোশ্চেন থাকবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা কি করবা, আমরা ওখানে আবার ডিসকাশন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? সবাই ক্লিয়ার হইছো? আচ্ছা, তো আমরা একটু টপিক্সের বাইরে পড়াশোনা করি একটু, যে আসলে আমরা যে আমি জাস্ট মুখে বলতেছি এগুলো তোমাদের পড়তে হবে না, জাস্ট একটু জেনে রাখা ভালো। হ্যাঁ, যে আসলে আজ আমরা স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতি যে আসলে পড়তেছি, কেন পড়তেছি, আসলে মানে এই সুবিধাগুলো কি কি? ধরো এটাতে হচ্ছে আমাদের কম উৎপাদন খরচটা কি হয়? কম হয়। তারপরে কি এই যে আমাদের সিস্টেমটা আমরা তৈরি করব, এটা মনে করো হচ্ছে খুব সহজে নির্মাণ করা যায়। আবার এখানে কোনো ধরনের ভাইব্রেশন হয় না, তার মানে আমরা বলতে পারি না কম্পন মুক্ত সিস্টেম এটা। তারপরে এখানে পানিকে হিমায়ক হিসেবে ব্যবহার করতে পারি।
আবার এখানে কি রক্ষণাবেক্ষণ খরচও কম। বোঝা গেছে? আচ্ছা একটু মিটে বলো তো, মিটে আর কতক্ষণ সময় আছে, আমরা কতক্ষণ সময় পাবো মিটে? 8 মিনিট। 8 মিনিট।